আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি সিরাজুল মনিরাত। শুরুতেই জানিয়ে দিব পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বিভিন্ন জায়গায় নির্বাচন পরবর্তী সংঘর্ষে গুলিবিদ্ধ সহ আহত অর্ধশত, প্রতিযোগিতা বেশি হওয়াতেই সহিংসতা, যুক্তি স্বরাষ্ট্রমন্ত্রীর। ইউপি নির্বাচনকে ঘিরে রক্তের হোলি খেলার অভিযোগ বিএনপির, পরবর্তী ধাপে বর্জনের অনুরোধে দলের শীর্ষ নেতৃত্বের কাছে। ইউপি নির্বাচনে সংখ্যালঘুদের নিরাপত্তায় ব্যর্থ কমিশন, অভিযোগ সুরঞ্জিতের। সহিংসতা ও প্রাণহানিতে উদ্বেগ মার্কিন রাষ্ট্রদূতের। ফার্নেস অয়েলের দাম কমানোর লাভ লুটবেন শিল্পপতিরা, কোনো সুফল পাবে না সাধারণ মানুষ, অভিমত বিশ্লেষকদের। শুনছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স শিরোনাম। ইফাত টি টাইম, চায়ের সাথে সেরাটা। এবারে বিস্তারিত সংবাদ। দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে এখনও 12টির ফল পাওয়া বাকি। ফলাফল পাওয়া পরিষদগুলোর সবকটিতেই বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে আওয়ামী লীগ। 639টি ইউনিয়নের মধ্যে এ পর্যন্ত ফল পাওয়া গেছে 627টির। এর মধ্যে 440টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা জয় পেয়েছেন, 58টিতে জিতেছেন বিএনপি প্রার্থীরা। স্বতন্ত্র সহ অন্যান্য দলের প্রার্থীদের মধ্যে জিতেছেন 118 জন। অনিয়মের অভিযোগে স্থগিত করা হয়েছে 10টি ইউনিয়নের নির্বাচন। এদিকে নির্বাচন পরবর্তী সহিংসতায় গতকাল মাদারীপুরে আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষে 15 জন আহত ও 8 জন গুলিবিদ্ধ হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে 30 জন, আর নাটোর ও ঝিনাইদহে কয়েকটি বাড়িতে হামলায় আহত 10 জন। মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সানোয়ার হোসেন এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাহেব আলী নির্বাচনে অংশ নিলেও 2 প্রার্থী পরাজিত হন। এর জেরে সকালে সানোয়ার হোসেনের সমর্থক বেলায়েতের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এ সময় 2 গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষে 15 জন আহত সহ গুলিবিদ্ধ হয় 8 জন। গুলিবিদ্ধ রফিক, কালাম ও হাসানের অবস্থা গুরুতর। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। এদিকে নির্বাচন পরবর্তী সহিংসতায় শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ও তাজপুরে আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষে 30 জন আহত হয়েছে। এ সংঘর্ষে উভয় পক্ষের বাড়িঘর, দোকানপাট ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। নাটোরের লালপুরে বিজয়ী আওয়ামী লীগ প্রার্থী আনিসুর গ্রুপ ও বিদ্রোহী প্রার্থী আলম গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষে 5 জন আহত হয়েছে। বেশ কয়েকটি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। এদিকে নাটোরের লালপুরের আরবাব ইউনিয়নে রঘুনাথপুরে নির্বাচন চলাকালে হামলায় নিহত বিএনপির সমর্থক জিয়াউর রহমান বিপ্লবের বাড়িতে চলছে আহাজারি। হামলার জন্য পরিবারের সদস্যরা আওয়ামী লীগকে দায়ী করলেও আওয়ামী লীগ নেতারা দায়ী করছেন পারিবারিক কোন্দলকে। আমাদের গ্রামেরই আওয়ামী লীগ ছেলেপেলে আমাদের সাহেব ভাইয়ের বোনকে অতর্কিত হামলা করে বেদম মারপিট করে। মোহরি পড়ে গেছে, অথচ ওরা তারপরও মারি যাচ্ছে, আমার ভাইকে মারি যাচ্ছে। ফটিক সাদা সহ আরো 8-9 জন আমার বাবাকে হত্যা করেছে, হত্যার আমি বিচার চাই। পূর্ব একটা শত্রুতা ছিল, সেই শত্রুতার জের ধরেই তাদের মধ্যে সংঘাতটি ঘটেছে। ঝিনাইদহের মহেশপুরের বাঁশবাড়িয়ায় বেশ কয়েকটি বাড়িতে হামলায় আহত হয়েছে 5 জন। বিজিবি মোতায়েন করা হয়েছে। অন্যদিকে চট্টগ্রামের সন্দ্বীপে নির্বাচনী সহিংসতায় 3 জন নিহতের ঘটনায় কোনো মামলা হয়নি। তবে পুলিশের উপর আক্রমণের অভিযোগে অজ্ঞাতনামা 2 থেকে 300 জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। মোরশাদা রাসেল, বাংলাভিশন নিউজ ডেস্ক। প্রতিযোগিতাপূর্ণ পরিস্থিতির কারণে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় মানুষ মারা যাচ্ছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল রাজধানীতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এ মন্তব্য করেন। ইউপি ইলেকশন এটার মধ্যে সহিংসতা আমরা অনেক চেষ্টা করেছি, অনেকভাবে আমরা চেষ্টা করেছি, তারপরে হয়ে যায়। এটা বোধহয় এতই প্রতিযোগিতাটা এতই মুখোমুখি হয়, সেজন্যই হয়তো এগুলোকে কন্ট্রোল করা একটু অসুবিধা হয়ে যায়। তো আমাদের নিরাপত্তা বাহিনী কিন্তু সঠিকভাবে কাজ করে।
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে চলছে রক্তের হোলি খেলা, বাড়ছে লাশের মিছিল। এমন অভিযোগ করেছেন বিএনপি নেতারা। হতাহতের দায় নিয়ে নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেন বিরোধী মতের নেতারা। সেই সাথে সামনের দিনের ইউপি নির্বাচনগুলো বর্জনে শীর্ষ নেতাদের কাছে দাবিও জানান বিএনপি নেতারা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে এই আলোচনা। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচনী সহিংসতার জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেন বিএনপি নেতারা। সেই সাথে নির্বাচন কমিশনেরও পদত্যাগ দাবি করেন তারা। প্রিজাইডিং অফিসাররা, পুলিশরা, ওই প্রিজাইডিং এজেন্টরা, ইলেকশন কমিশনের অফিসাররা সবাই মিলে ভোট দিয়েছে, সবাই মিলে ভোট কাইয়া ছিড়া নৌকা দিয়েছে। আর নৌকার লোকরা তো আছেই। এটা কি ভোট হয়েছে? যেটা হয়েছে আপনারা কি দেখে শিখলেন না? এদের কাছ থেকে নির্বাচন চান, এদের কাছ থেকে ভোট চান, এরা ভোট দেবে না। নির্বাচন প্রত্যাখ্যান করেন, ঘৃণা করে এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেন, এটা হওয়া উচিত আমাদের বক্তব্য। আর এই ইলেকশন কমিশন ওর বিচার হতে হবে, ওই রকিবের বিচার হতে হবে। অপর এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান রক্তক্ষয়ী নির্বাচন বন্ধের দাবি জানান। রক্ত গঙ্গা বয়ে যাচ্ছে, শিশুরা হত্যা হচ্ছে, নারীরা হত্যা হচ্ছে নির্বাচনের নামে। কিসের এই নির্বাচন? কেন এই নির্বাচন? কার জন্য এই নির্বাচন? হত্যার জন্য। আজকে ওরা বাংলাদেশ একটা মৃত্যুপুরীতে তৈরি আছে, একটা লাশের যেন মিছিল চলছে। এটা হতে দেওয়া যায় না। আমি সম্পূর্ণভাবে এর জন্য দায়ী করব ইলেকশন কমিশনকে, চিফ ইলেকশন কমিশনারকে। নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের এক আলোচনায় বিএনপি নেতারা বলেন, প্রহসনের নির্বাচন মেনে নেবে না জনগণ। গুম খুন নির্যাতন বন্ধেরও দাবি জানান তারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। গতকাল রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে তিনি তুলে ধরেন খাদ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আদালত অবমাননার বিষয়। এ প্রসঙ্গে সুরঞ্জিত বলেন, আদালতে দুই মন্ত্রী ক্ষমা চেয়েছেন, প্রধান বিচারপতি চাইলে তাদের ক্ষমা করে দিতে পারতেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, বিশ্বের অধিকাংশ দেশে নানাভাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন চালানো হয়, তবে সে সুযোগ বাংলাদেশে নেই। কোনোভাবেই সংখ্যালঘুদের উপর নির্যাতন মেনে নেওয়া হবে না বলেও জানান সৈয়দ আশরাফ। ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় উদ্বেগ জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুমবার্নিকাট। গতকাল সকালে সাভারে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। রাষ্ট্রদূত বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন পর্যবেক্ষণ করছেন তারা। নির্বাচনে যেইভাবে সহিংসতা হচ্ছে তা কাম্য নয়। বেশ কিছু জায়গায় নির্বাচন নিয়ে প্রাণহানিও ঘটেছে, এতে উদ্বিগ্ন তারা। আরেক প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে। বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, অভিযোগ বিশিষ্টজনের। এই পরিস্থিতি মোকাবেলায় নির্বাচন কমিশনকে আরও কঠোর হবার আহ্বান জানিয়েছেন তারা। দ্বিতীয় পর্যায়ের ইউনিয়ন পরিষদ নির্বাচনে যেসব সহিংসতা ও অনিয়ম হয়েছে তার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনে নির্বাচন বাতিলের সুপারিশও করেন বিশ্লেষকরা। প্রথম পর্যায়ের ধারাবাহিকতায় দ্বিতীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনেও সহিংসতা আর তাতে মৃত্যুর ঘটনা ঘটেছে। এক শিশু সহ নিহত হয়েছেন অন্তত ৮ জন। অবস্থা বিশ্লেষণ করে বিশ্লেষকরা বলছেন, লাগাম টেনে না ধরলে আগামীতে সহিংসতার মাত্রা আরও বাড়বে। আমি কেমন করে বলবো এটা একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ? এটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নয়। আমি সুষ্ঠু শব্দটা এখানে আনতেই চাই না। নির্বাচনী পরিবেশ যদি বলতে হয়, এখানে ছিল না। আমি বলতে চাই অন্য কথা। আমি বলতে চাই আমাদের নির্বাচনী সিস্টেম ধসে যাচ্ছে, আমাদের নির্বাচনী সিস্টেম ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে এবং আমাদের নির্বাচন কমিশন অসহায়। প্রতিটা প্রাণ মূল্যবান এবং রাষ্ট্রের দায়িত্ব তার নাগরিকদের জানমালের হেফাজত করা। শুধুমাত্র সরকারকে দায়ী করলে চলবে না। আপনার সামগ্রিকভাবে সবার কিন্তু এই কালেকটিভ ফেইলিয়ার, এটা আমি বলব। কারণ পার্টিসিপেশন নিশ্চিত করা দরকার, প্রতিনিধিত্ব নিশ্চিত করা দরকার। সেটা নিশ্চিত করতে গিয়ে নাগরিকেরা প্রাণ হারাবেন কেন? এই সোল সার্চিংটা আমাদের সিরিয়াসলি করা দরকার। তাহলে উত্তরণের উপায় কি? বিশ্লেষকরা বলছেন, সরকার, রাজনৈতিক দল ও নির্বাচন কমিশনকে আরও দায়িত্বশীল হতে হবে। নির্বাচন প্রক্রিয়ার উপর নিয়ন্ত্রণটা পরিপূর্ণভাবে স্ট্যাবলিশ করতে হলে কমিশনকে মাঠে যেতে হবে ফিজিক্যালি। শুধুমাত্র আপনার
শেরেবাংলা নগরে বসে হুকুম আহকাম জারি করলে চলবে না, উইথ ডিউ রেসপেক্ট। একটি উপায় শুধু আছে এটাকে নিয়ন্ত্রণে আনা, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব, এই যে স্তরে স্তরে তাদের যে চ্যানেল, তাদের কমান্ড চেইন আছে, সেই কমান্ড চেইনের আওতায় কঠোর ডিসিপ্লিনের ভিতরে আনতে হবে এই তরুণ ছেলেমেয়েদেরকে যারা এই ঘটনাটা ঘটাচ্ছে, এবং তাদেরকে যদি রাজনৈতিক দলগুলো কঠোরভাবে না দমন করে এই নির্বাচন এমনটি হতে থাকবে। রাজনৈতিক দলের কর্মীরা আগের চেয়ে অনেক বেপরোয়া হয়ে উঠছে। আইন শৃঙ্খলা বাহিনীও তাদের পক্ষে অবস্থান নিচ্ছে বলে অভিযোগ নির্বাচক পর্যবেক্ষকদের। মাহফুজুর রহমান, বাংলা ভিশন, ঢাকা। ডিজেল, কেরোসিন বা পেট্রোলের দাম না কমিয়ে কেবল ফার্নেস অয়েলের দাম কমানোর কোনো সুফল পাবেন না সাধারণ মানুষ। বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্ত শিল্প খাতের জন্য কিছুটা ইতিবাচক হলেও অর্থনীতিতে বিনিয়োগের ক্ষেত্রে খুব একটা কাজে আসবে না। বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতে ব্যবহার হওয়া ফার্নেস অয়েলের দাম লিটার প্রতি 18 টাকা কমিয়ে গেজেট জারি করে সরকার। তবে ডিজেল, পেট্রোল, কেরোসিন ও অকটেন বিক্রি হচ্ছে আগের দামেই। বিশ্লেষকরা বলছেন ফার্নেস অয়েলের দাম কমানোর সিদ্ধান্তটি ইতিবাচক, এতে বিদ্যুতের উৎপাদন খরচ কমবে। তাই বিদ্যুতের দাম না কমালে সাধারণ মানুষ এ থেকে কোনো সুবিধা পাবে না, লাভ যা হওয়ার হবে বিদ্যুৎ কোম্পানিগুলোর। সরকারি খাত থেকে যে বিদ্যুতের সরবরাহ আসছে তার যদি প্রোডাকশন কস্ট কমে যায় এবং এর মধ্যে যদি সরকার তাদের সঙ্গে আলোচনা করে যদি কিছুটা তাদের বিদ্যুৎ যে উৎপাদনের খরচ, যেটা সরকার যে দামে কিনছে সেই দাম যদি কমানো হয়, তাহলে সেক্ষেত্রে সরকারের যে ভর্তুকি, সেই ভর্তুকির পরিমাণ কিন্তু কমবে। মানে সেই অর্থে কিন্তু মানে যে সরকারি খাতের জন্য কিছুটা একটা সুযোগ তৈরি হয়েছে এখান থেকে। তবে সাধারণ জনগণের কিন্তু সরাসরি যে একটা লাভ, সেই লাভটা কিন্তু আসলে এই অর্থে হচ্ছে না। বিদ্যুৎ উৎপাদনে সরকারি খাতে উৎপাদন ব্যয় কিছু কমবে, কিন্তু সেক্ষেত্রে বিদ্যুতের দাম কমবে না, বরঞ্চ সরকারের তরফ থেকে সরকারের প্রতিনিধি আভাস দিচ্ছেন যে বিদ্যুতের দাম বাড়বে বা সমন্বয় করা হবে। বিশ্লেষকদের মতে বিশ্ববাজারে তেলের দামের সুযোগ নিতে ব্যর্থ হয়েছে সরকার, কারণ সরকারি প্রতিষ্ঠানকে লাভজনক করা নয়, বিনিয়োগ বৃদ্ধির দিকে নজর দেওয়া উচিত ছিল সরকারের। তো এই জ্বালানির যদি খরচটা হচ্ছে, সেই খরচটা যদি আমরা কমিয়ে দিতে পারতাম, তাহলে কিন্তু এখানে দেশি বিদেশি বড় একটা বিনিয়োগের সুযোগ তৈরি হতে পারত, কিন্তু সেই সুযোগটা আমরা আসলে গত 1.5 বছর 2 বছরে নিতে পারিনি। এই দাম তো কিছুদিন পরে বেড়ে যাবে, তখন এই তেলের উপরে তার নির্ভরশীল হলে তার এই কম্পিটিশনের টিকে থাকা ঝুঁকির আরও বাড়বে। এই অবস্থায় তার পক্ষে ফার্নেস অয়েলে সুইচ ওভার করাটা যথেষ্ট দ্বিধা বা সংশয়ের ব্যাপার থেকে গেল। আমরা শিল্প খাতকে সংশয় মুক্ত করতে পারলাম না। তাদের মতে ঝিমিয়ে পড়া বিনিয়োগে গতি আনতে দ্রুততম সময়ের মধ্যে সব ধরনের জ্বালানি তেলের দাম সমন্বয়ে নজর দেওয়া উচিত সরকারের। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। নিচ্ছি গ্রেট ওয়াল সিরামিক্স সংবাদ বিরতি, সাথেই থাকুন আর ফিরে এসে যা থাকছে। এবার টাঙ্গাইলে চলন্ত বাসে পোশাক শিল্পকর্মীকে গণধর্ষণের অভিযোগ। লক্ষ্মীপুরে 2 বোনকে গণধর্ষণে 5 জনের নামে মামলা। পহেলা বৈশাখ সামনে রেখে বাড়ছে ইলিশের দাম, ছোলা, বুট ও চিনির বাজারও চড়া। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। এবার টাঙ্গাইলে চলন্ত বাসে পোশাক শিল্পকর্মীকে গণধর্ষণের অভিযোগ। নির্যাতিতার স্বামী জানান শুক্রবার সকালে গণধর্ষণের ঘটনা হয়। নির্যাতিতার চিকিৎসা চলছে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে। তিনি আরও জানান শুক্রবার গাজীপুরের উদ্দেশ্যে বিনিময় পরিবহনের একটি বাসে রওনা হন তার স্ত্রী। বাসটি গাজীপুর না গিয়ে টাঙ্গাইল ময়মনসিংহ সড়কে যেতে থাকে। একসময় বাসের চালক ও 2 স্টাফ পোশাক শ্রমিককে গণধর্ষণ করে রাস্তায় ফেলে চলে যায়। খবর পেয়ে নির্যাতিতার স্বামী তাকে উদ্ধার করে এবং ঘটনার বিচার দাবিতে টাঙ্গাইল শ্রমিক সংগঠনের কার্যালয়ে যায়। বিষয়টি মীমাংসা 6 এপ্রিল দিন নির্ধারণ করেন শ্রমিক নেতারা। অন্যদিকে লক্ষ্মীপুরে 2 বোনকে গণধর্ষণের অভিযোগে 5 জনকে আসামি করে 2টি মামলা হয়েছে। কমলনগর থানার ওসি জানান শুক্রবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন নির্যাতিতদের মা।
পহেলা বৈশাখকে সামনে রেখে বাড়তে শুরু করেছে ইলিশের দাম। মাঝারি সাইজের ইলিশের হালি বিক্রি হচ্ছে ২,০০০ টাকা করে। এদিকে পেঁয়াজ রসুনের দাম স্থিতিশীল থাকলেও কেজিতে ৩ থেকে ৪ টাকা বেড়েছে ছোলা বুট ও চিনির দাম। পহেলা বৈশাখের সুযোগে দোকানিরাও ব্যস্ত ক্রেতাদের কাছ থেকে বাড়তি দাম আদায় করতে। এদিকে মৌসুম শেষ হওয়ায় কয়েকটি কাঁচা পণ্যের দাম বাড়লেও সবজির দাম রয়েছে একই রকম। বাজারে সরবরাহের ঘাটতি না থাকলেও দাম বাড়ার কারণ দেখছেন না ক্রেতারা। রাজধানীর করাইল বস্তির পানিবন্দী শিশুদেরকে আধুনিক তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ দিতে ভাসমান আধুনিক শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার। সম্প্রতি নেদারল্যান্ডসের সাথে যৌথভাবে কাজ করতে বাংলাদেশ সরকার একমত হয়েছে। রাজধানী ঢাকার করাইল বস্তি ১৭০ একর আয়তনের এই বিশাল বস্তিতে প্রায় ৭.৫ লাখ ছিন্নমূল মানুষের বাস। আধুনিক শিক্ষা থেকে বঞ্চিত এখানকার পানিবন্দী শিশুরা। এসব শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবার নেদারল্যান্ডসের ফ্লোটিং সিটি অ্যাপস ফাউন্ডেশনের সহায়তায় পানির উপর গড়ে তোলা হচ্ছে ভাসমান শিক্ষা কেন্দ্র। এখানে শিশুদের জন্য থাকবে আধুনিক শিক্ষার সব ব্যবস্থা। আমাদের সরকার যে যারা একদম মার্জিনে আছে, যাদেরকে দেখা যায় না, ইসলামের এই সমস্ত বাচ্চাদের জন্য এই ধরনের একটা ইনোভেটিভ চিন্তা করছে, যাতে করে শুধু আমরা একটা অঞ্চল নয়, দেশের বিভিন্ন প্রান্তে যেন সবাইকে, প্রান্তিক লোকজনকে যেন আমরা অ্যাক্সেস টু ইনফরমেশনের একটা পথ তৈরি করে দিতে পারি, সেই উদ্যোগটা আমাদের থাকবে। শিক্ষার পাশাপাশি পয় নিষ্কাশন ব্যবস্থা ও ঘরবাড়িও গড়ে তোলা যাবে একই পদ্ধতিতে। এতে পানির মধ্যে থেকেও বন্যা থেকে রক্ষা পাবে বস্তিবাসী। আপনারা যারা এখানে নেদারল্যান্ডসে থাকেন তারা দেখেন যে এরা পানির উপর বাস করে, পানিতে বাস করে, কিন্তু ওরা কখনো ফ্লাড দেখে নাই। তা আমিও দেখতে চাই যে আমাদের বাংলাদেশে এমন এক সময় আসবে পানি সব জায়গায় থাকবে, কিন্তু আমরা বন্যার মধ্যে আর যাব না। এর আগে দেশের বিস্তীর্ণ চরাঞ্চল হাওড় অঞ্চলে আধুনিক তথ্য প্রযুক্তি সেবা পৌঁছে দিতে গেল বছরের জুনে ফ্লোটিং সিটি অ্যাপসের সঙ্গে সমঝোতা চুক্তি করে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং সুবিধা বঞ্চিতদের মাঝখানে ডিজিটাল সেবা এবং প্রযুক্তি পৌঁছে দেওয়ার লক্ষ্যে সিটি অ্যাপ এক অবিস্মরণীয় মাইলফলক হিসেবে কাজ করবে বলে আশা করা যাচ্ছে। ইফাতারা ইনা, নেদারল্যান্ডস, বাংলা ভিশন। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। কলকাতা নির্মাণাধীন ফ্লাইওভার ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে। ঘটনার জন্য নির্মাণ প্রতিষ্ঠান IVRCL-কে দায়ী করে এর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এদিকে ফ্লাইওভারটি ধসে পড়ার পিছনে বোমা সহ নানা কারণ থাকতে পারে বলে নির্মাণ প্রতিষ্ঠানটি সন্দেহ করছে। স্থানীয় সময় শুক্রবার দুপুর পর্যন্ত ফ্লাইওভারের ধ্বংসস্তূপের ভেতরে চলে সমন্বিত উদ্ধার অভিযান। এ সময় জীবিত উদ্ধার করা হয় অন্তত ৯০ জনকে, তবে তাদের বেশিরভাগের অবস্থা গুরুতর। ধ্বংসস্তূপের ভেতরে আর কারো জীবিত থাকার বা লাশের সন্ধান পাওয়ার সম্ভাবনা নেই জানিয়ে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। ঘটনাস্থল পরিদর্শন করে দায়ীদের কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে নির্মাণ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও এর প্রধান কার্যালয় সিলগালা করেছে রাজ্য সরকার। এবার ক্লেমন খেলার সংবাদ। ফুটবলের খবর। স্বাধীনতা কাপ দিয়ে শুরু হলো ফুটবলের নতুন মৌসুম। বিনা শর্তে শেখ জামাল ক্লাবকে টুর্নামেন্টে খেলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে আদালতে শুনানির আগে খেলতে পারছেন না মামুনুল সহ ৮ ফুটবলার। উদ্বোধনী দিনে গতকাল রহমতগঞ্জকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করেছে টিম বিজেএমসি। অনেক নাটকের পর অবশেষে প্রিমিয়ার লিগের ১২টি দল নিয়েই মাঠে গড়ালো স্বাধীনতা কাপ ফুটবল। বিকেলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় রহমতগঞ্জ ও টিম বিজেএমসি। খেলার ৩৯ মিনিটে এলিটা কিংসেলের দেয়া গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে বিজেএমসি। এদিকে শেখ জামাল ক্লাবের আবেদন মঞ্জুর করে দলটিকে স্বাধীনতা কাপে গ্রুপ এতে খেলার অনুমতি দিয়েছে বাফুফে। তবে কাল আদালতের শুনানির আগে মাঠে নামতে পারছেন না চট্টগ্রাম আবাহনী। ঢাকা আবাহনী ও শেখ রাসেল ক্লাবে যোগ দেয়া মামুনুল সহ ৮ ফুটবলার। তাই এদেরকে নিয়ে শেখ জামাল ক্লাবও কোনো দাবি করতে পারবে না। বাফুফের জরুরি সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। আগস্টে ভারতের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। একই সময়ে ওয়ানডে ও টি-20 খেলার প্রস্তাব দেওয়ার কথা ভাবছে বলে জানিয়েছেন ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।
ওয়ার্ল্ড টি20 ফাইনাল দেখতে আজ কলকাতা যাচ্ছেন তিনি। সেখানে সুযোগ মিললে ভারতীয় বোর্ডের সঙ্গে এ নিয়ে কথা বলবেন তিনি। এদিকে কোচদের মেয়াদ শেষ হলে চুক্তি নবায়নের পরিকল্পনা আছে বিসিবির, জানিয়েছেন বোর্ড সভাপতি। সাথে একটা টেস্ট হওয়ার কথা, আমাদের প্রেফারেন্স আমরা বলেছি ইডেন গার্ডেন্স, বাট এটা অন্য জায়গায় হতে পারে, বাট একটা টেস্ট খেলবে। আমরা যেহেতু 20 বছর না কত বছর ধরে কখনো যাইনি, টেস্ট খেলিনি, সেই জন্য এটা ওদের কাছ থেকে করা। আর এ ব্যাপারে এর বাইরে এখন পর্যন্ত কোনো আলাপ আলোচনা হয়নি। দিস ইজ নাম্বার 1। ফাইনাল দেখতে যাচ্ছি, ওখানেও যদি পরিবেশ হয় হয়তো আলাপ হবে, বাট ইট ডিপেন্ডস অন কিসের মধ্যে। আমি তো খেলার মাঠেই দেখবো শুধু, এখন ওখানটায় ওরকম যদি সুযোগ থাকে আলাপ অবশ্যই হবে। সংবাদ শেষ করব, যাবার আগে পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে যাব। বিভিন্ন জায়গায় নির্বাচন পরবর্তী সংঘর্ষে গুলিবিদ্ধ সহ আহত অর্ধশত, প্রতিযোগিতা বেশি হওয়াতেই সহিংসতা, যুক্তি স্বরাষ্ট্রমন্ত্রীর। ইউপি নির্বাচনকে ঘিরে রক্তের হোলি খেলার অভিযোগ বিএনপির, পরবর্তী ধাপে বর্জনের অনুরোধ দলের শীর্ষ নেতৃত্বের কাছে। ইউপি নির্বাচনে সংখ্যালঘুদের নিরাপত্তায় ব্যর্থ কমিশন, অভিযোগ সুরঞ্জিতের। সহিংসতা ও প্রাণহানিতে উদ্বেগ মার্কিন রাষ্ট্রদূতের। ফার্নেস অয়েলের দাম কমানোর লাভ লুটবেন শিল্পপতিরা, কোনো সুফল পাবে না সাধারণ মানুষ, অভিমত বিশ্লেষকদের। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন, বাংলালিংক ও এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 এই নম্বরে। আর এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।